আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্প কথায় শারমিন চ্যানেলে। আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি পদ্মজা গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে। টান টান উত্তেজনা ভরা আজকের পর্বটি। পদ্মজা জঙ্গলে গিয়ে কি সেই রহস্য বের করতে পারবে? জানতে হলে ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে শুনছেন তারা ফলো করে আমার পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু একটু ভুলবেন না। আর যারা সবসময় আমার পাশেই আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আমি পদ্মজা গল্পটির রোমাঞ্চকর পর্বটি। ওইদিকে সব দেখে মৃদুল এসে জানালো, শালার বেটা দুলাভাই তো নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনে দিয়ে যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন সে হাসলো, ম্লান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুলও। দুজন অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এইখানে কেড়ে এসো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুপু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন, কই আছিলি বাপ? তোর ফুপায় বক্সে বইল্লা চইল্লা যাবি কেন? আমি তোর ফুপু আম্মা আছি না? তুই এইখানেই থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, ধুর, বাদ দাও এসব কথা। তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন, এমন কয় না বাপ, আদর করে, আদর পরে কইরো, এখন কও তো পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালা না? ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বললেন, হ, ভালাই তো। আচ্ছা ফুপু আম্মা, আমরা উপরে যাইতাছি। আমিনা লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই স্যারাও যাইবো? লিখন চোখে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নাই। মৃদুল কিছু বলার পূর্বেই লিখন এই কথাগুলো বলল। আমি আর সাথে বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমি আইও তো। আরে মৃদুল, যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমেনা ভাবছেন, পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে আর লিখনের সাথে কথা বলে, আর এ খবর কোনোভাবে যদি হাওলাদারের কানে যায়, তবে তো তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানেই না পদ্মজা সত্যিই ঘরে নেই। তিনি মিথ্যে ভেবেই বললেন, পদ্মজা তো ঘরে নাই। লিখন প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে? আমেনা আরো একটা মিথ্যে বললেন, না, একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতেই ছিল? আমি যে দেখি নাই। ভাবছি জরুরি কামে হয়তো ঢাকা গেছে। আচ্ছা ফুপু আম্মা, অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন? আমারেও ঢুকতে দিত না। আমেনা তৃতীয়বারের মতো আবার মিথ্যে বললেন, আমি তো ঢাকাত গেছিল, কাল রাইতে আইছে। আমি নাই, এজন্য পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি, মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল। তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, ধুর, দেখা হইল না, আসি চাচি, বলল লিখন। মৃদুল আর লিখন বেরিয়ে আসে।
মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। হুম, পদ্মজা একটা রহস্যময়ী মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখেই চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছিল। সে লিখনের কথার জবাবে বলল, হুম, তবুও আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুবই ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সায় দিল। মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পিছনে বসলো। তাদেরকে দারোয়ান দেখে অবাক হলো, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি থামকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূঁচ নিয়ে হাসে, যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। ওইদিকে জঙ্গলে পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছুই পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুই তো নজরে আসছে না। পদ্মজা জংলি লতা পাতার উপর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পাজোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে। থেকে থেকে কোথাও শেয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহটা। ভাবতেই পদ্মজার গাটা শিউরে উঠল। সে ঢোক গিলল। তারপর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। আয়াতুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। সে সামনে এগোতে এগোতে একটা সময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে। পদ্মজার মস্তিষ্ক ৪ গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচে লতা পাতা সরাতে গিয়ে দেখলো এই লতাগুলোর শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতা পাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়েই চলেছে। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একপাশে ছিদ্র রয়েছে। মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। পদ্মজার মাথায় এলো আলমগীরের দেয়া সেই চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের ২ ভাঁজ থেকে চাবিটি বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করলো। পদ্মজা বিস্ময়ে বাকহারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি ২ হাতে তোলার চেষ্টা করলো। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহা ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটা দরজা, গুপ্ত কোনো দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে কখনো হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে। মনে হচ্ছে সবই স্বপ্ন। কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে
আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এই রকমেরই দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতে আলমগীরের দেয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে কেন দিল? এসব ভাবার সময় এখন নয়, বাকিটুকু তাকে দেখতেই হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে দুহাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিট পিট করে তাকালো চারিদিকে। রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলো তার চেনা, তার বাড়িতেও আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। দুদিকে আরো দুটো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয় দরজাটিতে লেখা ধত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবো কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথেই খুলেও গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়, তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? কি বন্ধুরা, তারপর পদ্মজার সামনে কি হতে চলেছে জানতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আগামী পর্বে আবারও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি শারমিন আক্তার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।